নমস্কার। আজকের আলোচনাটা শুরু করা যাক একটা বেশ মৌলিক প্রশ্ন দিয়ে। আচ্ছা, শব্দ বা লেখা ছাড়া কি ইতিহাসের অস্তিত্ব থাকতে পারে? ইতিহাস কি শুধুই পুঁথিতে লেখা রাজারাজারাদের গল্প, নাকি এর বাইরেও কিছু আছে? চলুন, আজ আমরা প্রত্নতত্ত্বের চোখে সেই হারানো অতীতকে খুঁজে বের করার চেষ্টা করি। এই প্রশ্নটা কিন্তু বেশ গভীর, কারণ এটা সরাসরি র্যাঙ্কিয়ান ইতিহাস চর্চার গোড়ায় আঘাত করে, যেখানে লিখিত উৎসকেই ইতিহাসের একমাত্র ভিত্তি বলে মনে করা হতো। এই প্রশ্নটা আমাদের বাধ্য করে তথ্যের জগৎ থেকে বেরিয়ে এসে বস্তুর জগতে প্রবেশ করতে, আর সেখানেই ইতিহাসকে নতুন করে চেনার একটা সুযোগ তৈরি হয়। আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার মূল কথাটা লুকিয়ে আছে। এমন অনেক গল্প আছে, অনেক ইতিহাস আছে যা কোনোদিন লেখা হয়নি। সেগুলোকে মাটি খুঁড়ে বের করে আনতে হয়। প্রত্নতত্ত্ব ঠিক সেই কাজটাই করে, মাটির নিচের নীরবতাকে মুখর করে তোলে। তো চলুন প্রথমে ইতিহাসের সেই বিশাল সময়টায় ফিরে যাই, যখন লেখার চলই শুরু হয়নি, মানে প্রাগ ঐতিহাসিক যুগ। এই সময়টাকে আমরা বুঝব কিভাবে, যখন কোনো লিখিত দলিলই আমাদের হাতে নেই? এখানেই প্রত্নতত্ত্ব আর শুধু একটা বিকল্প উৎস থাকে না, হয়ে ওঠে একমাত্র উৎস। ভেবে দেখুন, প্যালিওলিথিক থেকে নিওলিথিক যুগ পর্যন্ত মানুষের সভ্যতার লক্ষ লক্ষ বছরের ইতিহাস, এর সবটাই দাঁড়িয়ে আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর। ওই সময়ের পাথরের হাতিয়ার, জীবজন্তুর হাড় বা গুহার দেয়ালে আঁকা ছবি, এগুলোই তো একমাত্র প্রমাণ। এগুলো ছাড়া আমরা সেই সময়ের মানুষের জীবনযাত্রা, তাদের প্রযুক্তি বা বিশ্বাস নিয়ে কোনো কথাই বলতে পারতাম না। এক কথায়, ওই সময়ের ইতিহাস লেখাই যেত না। এখন কথা হলো, প্রত্নতত্ত্ব কি শুধুই মাটি খুঁড়ে পুরনো জিনিস বের করা? একদমই না। এটা আসলে ইতিহাসকে একটা সলিড বৈজ্ঞানিক ভিত্তি দেয়। মর্টিমার হুইলারের মতো ব্যক্তিত্বরা একে একটা সুশৃঙ্খল বিজ্ঞানে পরিণত করেছেন। চলুন দেখি কিভাবে কিছু বৈজ্ঞানিক পদ্ধতি ইতিহাসকে অনুমানের জগৎ থেকে বের করে এনে একটা বস্তুনিষ্ঠ রূপ দেয়। এই যে পদ্ধতিগুলোর কথা দেখছেন, এগুলো কিন্তু ইতিহাসের কালানুক্রম বোঝার ধারণাই বদলে দিয়েছে। যেমন ধরুন স্ট্র্যাটিগ্রাফি, সোজা কথায় মাটির স্তরবিন্যাস দেখে বোঝা যায় কোনটা পুরনো আর কোনটা নতুন। আর কার্বন 14 ডেটিং তো আরও এক ধাপ এগিয়ে। এটা দিয়ে হাজার হাজার বছরের পুরনো কোনো জৈব জিনিসের বয়স প্রায় নিখুঁতভাবে বলে দেওয়া যায়। ফলে ইতিহাস আর নিছক কল্পনা বা অনুমানের উপর দাঁড়িয়ে থাকে না, একটা বিজ্ঞানসম্মত কাঠামো পায়। ঐতিহাসিক ডিডি কোসাম্বির একটা অসাধারণ কথা আছে, যা পুরো বিষয়টাকে এক লাইনে বলে দেয়। তিনি বলছেন, প্রত্নতত্ত্ব হল ইতিহাসের বস্তুগত ভিত্তি। মানে প্রত্নতত্ত্ব ইতিহাসের সেই কঙ্কালটা তৈরি করে দেয়, যার উপর বাকি গল্পটা গড়ে ওঠে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সেই সময়ের কথা বললাম যখন লেখা ছিল না, কিন্তু যখন লিখিত ইতিহাস আর প্রত্নতত্ত্ব মুখোমুখি হয়, তখন কি হয়? এখানেই প্রত্নতত্ত্বের আসল শক্তিটা বোঝা যায়। এটা তখন শুধু একটা তথ্যসূত্র থাকে না, হয়ে ওঠে লিখিত বিবরণের সত্যতা যাচাই করার একটা শক্তিশালী মাপকাঠি। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে চোখে পড়ার মতো। সাহিত্যিক উৎস, মানে ধরুন কোনো সভাকবির লেখা বা রাজার প্রশস্তি, সেখানে তো একটু অতিরঞ্জন বা পক্ষপাতিত্ব থাকতেই পারে, তাই না? ওগুলো তো প্রায়ই বিজয়ী শাসকের দৃষ্টিকোণ থেকে লেখা হয়। কিন্তু মাটির নিচে পাওয়া একটা মুদ্রা বা একটা মৃৎপাত্র, সে তো আর মিথ্যে বলতে পারে না, তার বস্তুনিষ্ঠতা প্রায় অকাট্য। এর সবচেয়ে বড়, মানে যাকে বলে ক্লাসিক উদাহরণ হলো সিন্ধু সভ্যতা। ভাবুন একবার, 1921-22 সালের আগে আমরা ভাবতাম ভারতের ইতিহাস শুরুই হচ্ছে বৈদিক যুগ থেকে। কিন্তু হরপ্পা আর মহেঞ্জোদারোর খনন কার্য পুরো ধারণাটাই ওলটপলট করে দিল। একটা উন্নত নগর পরিকল্পনা, পয় নিষ্কাশন ব্যবস্থা, বিশাল শস্যাগার, এসব দেখে বোঝা গেল যে বৈদিক যুগের অনেক আগেই ভারতে একটা বিশাল আর সফিস্টিকেটেড সভ্যতা ছিল। প্রত্নতত্ত্ব না থাকলে এই ইতিহাসটা চিরকাল আমাদের অজানায় থেকে যেত। ইতিহাস মানে তো শুধু বড় বড় যুদ্ধ বা রাজাদের কাহিনী নয়, তাই না? সাধারণ মানুষ, তাদের জীবনযাত্রা, সেটাই বা আমরা জানব কিভাবে? এখানেই প্রত্নতত্ত্ব আমাদের সেই গল্পগুলো শোনার সুযোগ করে দেয়। প্রত্নতত্ত্ব আমাদের হিস্ট্রি ফ্রম বিলো বা সাধারণ মানুষের ইতিহাস রচনার সুযোগ করে দেয়। ওই সময়ের মানুষ কি খেত, কি ধরনের পাত্র ব্যবহার করত, তাদের ঘরবাড়ি কেমন ছিল, এই সব কিছুর একটা জীবন্ত ছবি আমরা পাই।
যেমন লোথাল বন্দরে যে পোতাশ্রয় ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা শুধু বাণিজ্যের কথাই বলে না, তৎকালীন সমাজের অর্থনৈতিক ভিত্তি আর আন্তর্জাতিক যোগাযোগের দিকেও ইঙ্গিত করে। এই তথ্যগুলো কোনো রাজপ্রশস্তিতে পাওয়া সম্ভবই নয়। ঐতিহাসিক রমিলা থাপার বিষয়টাকে খুব সুন্দরভাবে বলেছেন। তার মতে প্রত্নতত্ত্ব ইতিহাসকে অভিজাতদের ড্রয়িং রুম থেকে বের করে এনে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়, মানে ইতিহাসকে অনেক বেশি গণতান্ত্রিক করে তোলে। এটা সেই নীরব সংখ্যাগরিষ্ঠের কথা বলে, যাদের কথা কোনোদিন কোনো লিখিত ইতিহাসে সেভাবে জায়গাই পায়নি। এবার আসা যাক প্রত্নতত্ত্বের দুটো ভীষণ পাওয়ারফুল শাখার কথায়। একটা হলো মুদ্রাতত্ত্ব বা নিউমিসম্যাটিক্স, আর অন্যটা লিপিতত্ত্ব বা এপিগ্রাফি। এই দুটো শাখা আমাদের সরাসরি অতীতের সঙ্গে কথা বলার সুযোগ করে দেয়। এপিগ্রাফি মানে হল শিলালিপি বা তামার পাতের উপর খোদাই করা লেখার অধ্যয়ন। এগুলো হল ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, একেবারে প্রাইমারি সোর্স, কারণ পাথর বা তামার পাতের উপর খোদাই করা লেখা সহজে বদলে ফেলা যায় না, তাই এগুলোর ঐতিহাসিক মূল্য অনেক। যেমন ধরুন অশোকের কথা, তার শিলালিপিগুলো না থাকলে তার ধম্মনীতি সম্পর্কে আমরা এত বিস্তারিত জানতামই না। কিংবা সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ের কথা, এলাহাবাদ প্রশস্তি না থাকলে তার এত খুঁটিনাটি বিবরণ আমরা পেতাম কি করে। এই লিপিগুলো যেন সেই সময়ের জীবন্ত কণ্ঠস্বর। একইভাবে মুদ্রাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। একটা ছোট্ট মুদ্রা যেন সেই সময়ের একটা টাইম ক্যাপসুল। তার থেকে আমরা সেই সময়ের অর্থনীতি, শিল্পকলা, এমনকি শাসকের পরিচয় পর্যন্ত পেয়ে যাই। সবচেয়ে ইন্টারেস্টিং উদাহরণ হল ইন্দো গ্রিক রাজারা। তাদের কথা আমরা প্রায় পুরোটাই জানতে পারি তাদের মুদ্রা থেকে। আবার গুপ্ত যুগের প্রচুর পরিমাণের সোনার মুদ্রা তাদের অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলে। আর সমুদ্রগুপ্তের মুদ্রায় ওই যে বীণা বাজানোর ছবি, ওটা থেকে বোঝা যায় তিনি শুধু একজন দুর্ধর্ষ যোদ্ধাই ছিলেন না, শিল্প সাহিত্যেরও কদর করতেন। তাহলে দেখুন, দুটোকে যদি পাশাপাশি রাখি, শিলালিপি আমাদের দিচ্ছে একটা ডিটেলড গল্প, আইন, অনুদান, বিজয়গাথা, আর মুদ্রা দিচ্ছে অর্থনীতির একটা স্ন্যাপশট, শাসকের পরিচয়। একটা হলো দীর্ঘ বিবরণ, অন্যটা সংক্ষিপ্ত কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রতীক। তবে এত কিছুর পরেও আমাদের এটাও মাথায় রাখতে হবে যে প্রত্নতত্ত্বের নিজস্ব কিছু সীমাবদ্ধতা আছে। পোস্ট প্রসেসুয়াল প্রত্নতাত্ত্বিকরা যেমন বলেন, কোনো নিদর্শনই নিজে থেকে কথা বলে না, তার ব্যাখ্যা করতে হয়। আর সেই ব্যাখ্যা সম্পূর্ণ নিরপেক্ষ হওয়াটা কঠিন। চলুন এই সীমাবদ্ধতাগুলো একটু দেখে নিই। প্রথমত, মাটি থেকে পাওয়া জিনিসগুলো তো আর নিজেরা কথা বলে না, তাই না? প্রত্নতাত্ত্বিক বা ঐতিহাসিকরা সেগুলোর মানে বের করেন, আর এই ব্যাখ্যার ক্ষেত্রে ভিন্নতা আসতেই পারে। দ্বিতীয়ত, আমাদের দেশের মতো আবহাওয়ায় কাঠ বা কাপড়ের মতো জৈব জিনিস টিকে থাকে না, ফলে ইতিহাসের একটা বড় অংশ হয়তো চিরতরে হারিয়ে গেছে। আর সিন্ধুলিপির মতো লিপির পাঠোদ্ধার না হওয়া পর্যন্ত তো একটা গোটা সভ্যতার মনের কথা আমাদের কাছে রহস্যই থেকে যাবে। কিন্তু এত সীমাবদ্ধতা সত্ত্বেও ডক্টর.আর.সি. মজুমদারের কথাটা কিন্তু শেষ কথা। তিনি বলছেন, প্রাচীন ভারতের ইতিহাসের জন্য প্রত্নতত্ত্বই হল সবচেয়ে নির্ভরযোগ্য এবং শক্তিশালী ভিত্তি। এর উপর আর কোনো কথা চলে না। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? ব্যাপারটা আসলে প্রত্নতত্ত্ব বনাম সাহিত্যিক উৎসের কোনো ঝগড়ার নয়, বরং একটা পার্টনারশিপের। প্রত্নতত্ত্ব যদি ইতিহাসের বস্তুনিষ্ঠ কঙ্কালটা তৈরি করে দেয়, তাহলে সাহিত্যিক উৎস সেই কঙ্কালের ওপর রক্তমাংস যোগ করে তাকে একটা পূর্ণাঙ্গ জীবন্ত রূপ দেয়। একটাকে ছাড়া অন্যটা অসম্পূর্ণ। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক নিচেই হয়তো চাপা পড়ে আছে আরও কত অজানা ইতিহাস। কে জানে, হয়তো কোনো নতুন সভ্যতা বা হারানো কোনো গল্প অপেক্ষা করে আছে ভবিষ্যতের খননের জন্য। ব্যাপারটা ভাবলে বেশ অবাক লাগে, তাই না?